না, এটা পদত্যাগ করার কারণ নাই, আমার জন্য কারণটা খেতে পারেন পদত্যাগ করলে না। এর মধ্যে পরে পরে প্রেস কনফারেন্সে কথা বলবো। কিভাবে ফারুক আহমেদকে সরানো হলো বিসিবি থেকে, সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে এই কথাটা। তার আগে যেটা বলতে চাই, আজকে সারাদিন আসলে এই ঘটনা নিয়ে কি ঘটলো, কি ঘটনা ঘটলো এবং বিসিবিতে কি ধরনের নাটকীয়তা দেখা গেল, প্রিয় দর্শক, সেটাই বলছিলাম যে অবশেষে ফারুক আহমেদকে অপসারণ করা হয়েছে বিসিবির সভাপতির পদ থেকে এবং সেই অপসারণের প্রক্রিয়াটা কেমন ছিল সেটা নিয়ে অনেকেরই আগ্রহ আছে, সেটা নিয়েই আসলে আলোচনা করতে চাই। আজকে যে ঘটনাটি ঘটলো, ফারুক আহমেদকে শেষ পর্যন্ত এনএসসি থেকে অর্থাৎ জাতীয় ক্রীড়া পরিষদ থেকে তাকে যে আসলে কাউন্সিলর করে বিসিবির পরিচালক মনোনীত করা হয়েছিল এবং বিসিবির পরিচালক হওয়ার কারণে তিনি কিন্তু আসলে সভাপতি হতে পেরেছিলেন। সেই যে এনএসসি তাকে পরিচালক হিসেবে মনোনীত করেছিল, সেই মনোনীত তাদের সেই মনোনয়নটা ফিরে নেওয়ার কারণে ফারুক আহমেদ আর বিসিবির পরিচালক নন। যেহেতু তিনি পরিচালক নন, সেহেতু তিনি ওই সভাপতির পদেও নন এখন, অর্থাৎ বিসিবির সভাপতির পদ এই মুহূর্তে শূন্য। সকাল থেকে শুরু করি, সকালেই যে গুঞ্জনটা আসে যে ফারুক আহমেদের সাথে গত রাতে অর্থাৎ বুধবার রাতে ক্রীড়া উপদেষ্টা তার বাসভবনে কথা বলেছেন এবং ফারুক আহমেদকে জানিয়ে দিয়েছেন যে তারা আসলে বিসিবির সভাপতি পদে পরিবর্তন চান। এবং সেই প্রস্তাবটা যখন ফারুক আহমেদকে দেওয়া হয় তখন তিনি নাকি বলেছিলেন ক্রীড়া উপদেষ্টাকে যে আমি পরিবারের সাথে কথা বলে তারপরে এই বিষয়ে আসলে সিদ্ধান্ত নেব। পরবর্তীতে সকাল থেকে ফারুক আহমেদ ক্রমাগত বিভিন্ন গণমাধ্যমকে ওভার ফোনে যে কথাটা বলেছেন, কাউকে তিনি বলেছেন হ্যাঁ ক্রীড়া উপদেষ্টার সাথে কথা হয়েছে এবং এই বিষয়ে নিয়ে আসলে পরবর্তীতে জানানো হবে। আবার কাউকে কেউ যখন প্রশ্ন করেছে আসলে আপনি পদত্যাগ করছেন কিনা, সেই বিষয়ে ফারুক আহমেদ বলেছেন না, পদত্যাগের প্রশ্নে আসে না, যেহেতু ক্রীড়া উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে বলেননি, অর্থাৎ তিনি বলেছেন তারা আসলে ওই পদটাতে পরিবর্তন চান। সেক্ষেত্রে কথা হয়েছে এরকম ভাবে যে আসলে নির্বাচনকালীন সময়ে কেউ একজন সভাপতি হবে এবং আমি তার জন্য আসলে জায়গাটা ছেড়ে দেব, সেটা অনেক পরের ব্যাপার, অর্থাৎ অক্টোবরে নির্বাচন হবে, তার দিকে তিনি আসলে ইঙ্গিত করেছিলেন। বিকেল নাগাদ যে ঘটনাটি ঘটলো, অর্থাৎ হুট করে দেখা গেল বিসিবির 8 পরিচালক অর্থাৎ ফারুক আহমেদ বাদে মোট 9 জন পরিচালক আছেন বিসিবিতে। সেই 9 পরিচালকের মধ্যে আবার একজন আকরাম খান বাদে বাকি 8 পরিচালক একটা চিঠি ইস্যু করেন এনএসসি অর্থাৎ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অর্থাৎ জাতীয় ক্রীড়া পরিষদকে। এই মর্মে তারা আসলে একটা চিঠি ইস্যু করেন যে ফারুক আহমেদের সাথে তারা আসলে আর কাজ করতে আগ্রহী নন এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের যে অভিযোগগুলো তারা তুলেছেন, তার মধ্যে এক বিপিএল এ পছন্দের লোককে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দেওয়া, অর্থাৎ মানে প্রচ্ছন্ন ভাবে সেই রাজশাহী যে ফ্র্যাঞ্চাইজিটা দেওয়া হয়েছিল যে লোককে, তার প্রতি ইঙ্গিত করা হয়েছে যে সেখানে তিনি স্বজনপ্রীতি করেছেন। এর বাইরে তিনি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে যে পরিচালকদের সাথে দুর্ব্যবহার, সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার, বিসিবির টাকা পয়সা ব্যাংক থেকে সরিয়ে অন্য ব্যাংকে রাখা, যদিও তিনি যে ব্যাখ্যাটা দিয়েছিলেন যে ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে টাকাগুলো সরিয়ে অন্য ব্যাংকে রাখা হয়েছে, কিন্তু যে ব্যাংকগুলোতে রাখা হয়েছে সেই ব্যাংকগুলো কিন্তু আসলে ঝুঁকির আওতা মুক্ত না। তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে টাকাগুলো সরানো হয়েছে সেটা কোনো তার আগে কোনো প্রকার বোর্ড মিটিং করা হয়নি, বোর্ডের বাকি পরিচালকদের কোনো অনুমতি দেওয়া হয়নি কিংবা কোনো রেজুলেশনও করা হয়নি এ ব্যাপারে, অর্থাৎ অন্যান্য পরিচালকদের না জানিয়ে তিনি বিসিবি টাকাগুলো সরিয়েছেন। এর বাইরেও যে বিষয়গুলো দেখানো হয়েছে, জুলাই বিপ্লবে যারা আসলে ছাত্র হত্যাকারী ছিল, যারা তৎকালীন সরকারের দোসর ছিল, সেই ফ্যাসিবাদী সরকারের দোসরদের আশ্রয় প্রশ্রয় দেওয়া, জুলাই বিপ্লবের ছাত্র হত্যাকারীদের কাউকে তিনি প্রশ্রয় দিয়ে তার সাথে ব্যবসা বাণিজ্য করেছেন এবং বিভিন্ন ধরনের অভিযোগ এনে 8 পরিচালক স্বাক্ষর করেছেন এবং একটি অনাস্থা পত্র দিয়েছেন, সেটা জমা করেছেন এনএসসির কাছে। এই বিষয়টা ঘটলো, আমরা যেটা দেখতে পেলাম যে সন্ধ্যা 6:30 নাগাদ এই ঘটনাটা ঘটলো, অর্থাৎ 8 পরিচালক অনাস্থা জ্ঞাপন করে ফারুক আহমেদের সাথে তারা কাজ করতে চান না, ফারুক আহমেদকে আসলে তারা বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না, এই মর্মে তারা একটি চিঠি এনএসসি কে দিল। এবং পরবর্তীতে আমরা যেটা দেখতে পেলাম রাত 10:30 নাগাদ সেই চিঠি পরবর্তীতে স্টেপস অনুযায়ী যখন এই ধরনের একটা প্রস্তাবনা, এই ধরনের একটা আবেদন দেওয়া হলো, অর্থাৎ অনাস্থা পত্র দেওয়া হলো, তার পরিপ্রেক্ষিতে
আসলে জবাবটা এলো এনএসসি থেকে, অর্থাৎ ক্রীড়া মন্ত্রণালয় থেকে কিংবা এনএসসি থেকে যাই কিছু বলি না কেন, সেখানে যে প্রজ্ঞাপনটা জারি করা হলো, যেহেতু 8 পরিচালক, বিসিবির মোট পরিচালকের সংখ্যা 10 জন, তার মধ্যে একজন পরিচালক সেখানে সেই অনাস্থাপত্রে স্বাক্ষর করেননি, তিনি আবার আকরাম খান। তিনি হলেন আকরাম খান। আকরাম খান ফারুক আহমেদের ভাইরা ভাই, অর্থাৎ ফারুক আহমেদের ওয়াইফের বড় বোন হচ্ছে আকরাম খানের স্ত্রী। সেই সূত্রে আকরাম খান ফারুক আহমেদের ভাইরা ভাই। আকরাম খান অনাস্থাপত্রে সিগনেচার করেননি, বাকি 8 পরিচালক সিগনেচার করেছেন। যাই হোক, তার পরিপ্রেক্ষিতে এনএসসি থেকে রাত 10:30 থেকে 11:30 নাগাদ একটি প্রজ্ঞাপন জারি করা হলো, যেহেতু 8 পরিচালক, 9 পরিচালকের মধ্যে 8 পরিচালকই আসলে ফারুক আহমেদকে চাচ্ছেন না বিসিবির সভাপতি হিসেবে, এবং সুনির্দিষ্ট কারণও তারা দেখিয়েছেন। তাই ফারুক আহমেদের পদ, যে এনএসসি ফারুক আহমেদকে পরিচালক বানিয়েছিল, কাউন্সিলর করে পরিচালক বানিয়েছিল বিসিবির, সেই মনোনয়নটা এনএসসি ফিরে নিল, অর্থাৎ বাতিল করলো। এনএসসি যখন মনোনয়ন বাতিল করলো ফারুক আহমেদের, ঠিক তখনই ফারুক আহমেদ আর বিসিবির পরিচালক নন। ফারুক আহমেদ যখন বিসিবির পরিচালক নন, সুতরাং স্বাভাবিক ভাবেই তিনি আসলে বিসিবির সভাপতিও নন, অর্থাৎ এই মুহূর্তে বিসিবির সভাপতির পদ শূন্য। বাকি রয়েছেন 9 পরিচালক। সেই 9 পরিচালকের মধ্যে একজন আবার আকরাম খান, যিনি ফারুক আহমেদের ভাইরা ভাই, অর্থাৎ তিনি অনাস্থাপত্রে সিগনেচার করেননি। পরবর্তীতে তিনি আসলে পরিচালক পদ হিসেবে থাকবেন কিনা, কিংবা তার পরিচালক পদ থাকবে কিনা, সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ রয়ে গেল। সুতরাং এভাবেই আসলে দিনভর নাটকীয়তার মধ্য দিয়ে শেষ পর্যন্ত ফারুক আহমেদকে অপসারণ করা হলো বিসিবির সভাপতির পদ থেকে। ধন্যবাদ সবাইকে।